টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের গুজরাটে। এই বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্যায় আটকে পড়াদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। এখন পর্যন্ত ১৮,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই বন্যার পরিস্থিতির মধ্যে আরও উদ্বেগ বাড়াচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। আগামী ২ দিন গুজরাটে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। রাজ্য সরকার জানায়, এবার গুজরাটে বার্ষিক গড় বৃষ্টিপাতের তুলনায় ১০৫% বেশি বৃষ্টিপাত হয়েছে। সেই কারণেই এই বন্যা পরিস্থিতি। রাজ্যটিতে ১৪০টি জলাধার, বাঁধ ও ২৪টি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। টানা বৃষ্টির কারণে আজওয়া ও প্রতাপপুরা জলাধার থেকে পানি ছাড়া হয়েছে। সেই কারণেই বিশ্বমৈত্রী নদীর দুই পারে থাকা এলাকাগুলো প্লাবিত হয়েছে। ভাদোদরা সহ একাধিক শহরে ১০ থেকে ১২ ফুট পানি জমে রয়েছে। গতকাল বুধবার থেকেই বন্যা পরিস্থিতি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। কলকাতার আরজিকর হাসপাতালে সম্প্রতি নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল ভারত। এ নিয়ে বেশ চাপে পড়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পদত্যাগ চেয়ে আন্দোলন হচ্ছে। এবার এক মন্তব্য ঘিরে মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে দিল্লিতে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বুধবার এক মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় যদি আগুন লাগান, অসম উত্তর পূর্বও থেমে থাকবে না। বাংলা জ্বললে থেমে থাকবে না দিল্লিও। এই মন্তব্য উস্কানিমূলক দাবি করে দিল্লি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন বিনীত জিন্দাল নামের এক আইনজীবী। মমতা বিজেপি শাসিত রাজ্যের নাম নিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ তার। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বাংলাদেশ ইস্যুও চলে আসে। তিনি বলেছিলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেন, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, ওড়িশাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। ইসরায়েলি বসতি স্থাপনকারী সংস্থা এবং নিরাপত্তারক্ষীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞার অধীনে থাকা সংস্থা হাসোমার ইয়োশ দাবি করে, তারা পশ্চিম তীরে বসতি স্থাপনে সহায়তা এবং ইসরায়েলি কৃষকদের সুরক্ষা দিয়ে থাকে। এদিকে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পশ্চিম তীরে উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা মানবিক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, চলতি বছরের শুরুর দিকে ফিলিস্তিনি গ্রাম খিরবেত জানুতায় বেড়া দিয়েছিল হাসোমার ইয়োশ। এতে বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের বাড়িতে ফিরতে বাধার মুখে পড়েন। মাদক পাচার, জালিয়াতি, শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার দায়ে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরোভের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুরোভ রাশিয়া ও ফ্রান্সের নাগরিক। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তিনি এখন ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এরই মধ্যে দুরোভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তাই তাকে বিচার বিভাগীয় তত্ত্বাবধানে রাখা যায়। বিচারকেরা তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ জারি করেছেন। তার বিরুদ্ধে মাদক পাচার, জালিয়াতি, শিশু পর্নোগ্রাফিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ এরই মধ্যে তাকে জামিনের জন্য ৫০ লাখ ইউরো জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং সপ্তাহে ২ বার তাকে থানায় হাজিরা দিতে হবে। দুরোভকে বুধবার পুলিশ হেফাজত থেকে মুক্তি দিয়ে আদালতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
une arrestation. কর্তৃপক্ষের দাবি দুরভ তার বিরুদ্ধে আনা অপরাধমূলক কার্যক্রম নিয়ে কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করছে না। তার বিরুদ্ধে মেসেজিং অ্যাপের মাধ্যমে অপরাধমূলক কাজ করার অভিযোগ আছে। Ils sont multiples et variés et les grosses. দুরভের আইনজীবী ডেভিড অলিভিয়ার কামিনস্কি ফরাসি সংবাদ মাধ্যমকে বলেছেন, একটি সামাজিক নেটওয়ার্কের দায়িত্বে থাকা মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অবিশ্বাস্য, কারণ এই ধরনের কাজের সঙ্গে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন। সরকারি আইনজীবীরা জানিয়েছেন, এ পর্যায়ে দুরভ হলেন এই মামলার একমাত্র জড়িত ব্যক্তি। ৩৯ বছর বয়সী দুরভকে প্যারিস বিমানবন্দর থেকে গত শনিবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ৯৬ ঘণ্টার পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ফরাসি আইন অনুসারে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আগে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা পুলিশ হেফাজতে রাখা যায়।